Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহানি। গল্পপ্রেমী পাঠক পাঠিকাদের জন্য নির্ঝরের স্বপ্ন প্রযোজিত কাহিনী গল্প পাঠের অনুষ্ঠানে চিরকালীন ও সমকালীন সাহিত্যিকদের গল্পে সকলকে স্বাগত। গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে অনেক অনেক লাইক, শেয়ার আর কমেন্টস করুন। সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনার মতো একজন শ্রোতার সাথে আমাদের সাহিত্যের বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ করে দিন। ও হ্যাঁ, আপনার কাছে স্বরচিত গল্প থাকলে প্লিজ আমাদেরকে 7980460032 এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান। আমরা সেটা প্রকাশ করার সুযোগ পেয়ে সমৃদ্ধ হতে পারি। শুরু করব আজকের গল্প। চিনতে কষ্ট হচ্ছে। সন্ধ্যা হলেই যে সন্ধ্যাকে ছাড়া চলত না, সেই সন্ধ্যাকে চিনতে কষ্ট হচ্ছে। বছর ঘুরতেই যে সন্ধ্যাকে ফেলে পালিয়ে গেলে চিনতে কষ্ট হচ্ছে তাকে। অদৃশ বর্ধন রচিত ছোবল। বিভিন্ন চরিত্রে যারা কণ্ঠদান করছে সুব্রত, সুদীপ্ত এবং সুমিতা। গল্পের সম্পাদনা অরূপ দাস। মিউজিক অ্যান্ড স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ। শুরু করছি ছোবল। যে টেবিলে বসেই কাহিনী লিখছি তার বাঁদিক ঘেঁষেই আমার শোবার খাট। খাটের মাথার দিকটা হাত দিয়ে ছুঁতে পারি, এতটাই কাছে। চকচকে পালিশ করা কাঠ, কিন্তু হাত বাড়ালে যেখানে স্পর্শ করে সেই জায়গাটা পালিশ উঠে একেবারে বিবর্ণ হয়ে গেছে। পালিশ সেখানে প্রায় নেই বললেই চলে। পালিশ ওঠা ওই বিবর্ণ জায়গাটার দিকে তাকালেই মনটা আমার হু হু করে ওঠে। আমার জীবনের একটা বিবর্ণ ছবি চোখের সামনে জলজল করে ওঠে। 22 বছর কেটেছে সেই ঘটনার পর। খাটটা পালিশ করিয়েছি বার কয়েক, কিন্তু ওই জায়গাটুকু বাদে। ইঞ্চি কয়েক জায়গায় পালিশের চেকনাই লাগিয়ে রং ওঠা স্মৃতির পাতায় তো পালিশ লাগাতে পারবো না। তার চাইতে বরং যা আছে তাই থাকুক। বছর বছর ওই রং ওঠা পালিশটুকুর পানে তাকিয়ে যেন 7 মাসের সেই দুঃসহ দিনগুলোকে মনে করতে পারি। চোখের সামনে যেন টেনে আনতে পারি ক্লান্ত চক্ষু, শ্রান্ত মুখ, একটা রক্ত মাংসের প্রতিমাকে। কালান্ত কর্কট রোগ তিল তিল করে নিঃশেষিত করে আনছিল যার জীবন শক্তি। সকালে কলতলা থেকে বেরিয়ে ভিজে কাপড় এনে রাখত খাটের ওইখানটাতে। হাতে শক্তি ছিল না, শাড়িটা নিংড়তেও পারত না। কত বকেছে, শুনেও শুনতো না। ক্লান্ত পা দুটো টেনে টেনে ঝুপ করে ভিজে বোঝা নামিয়ে রাখত ওই চকচকে খাটের কোণটায়, যে খাটে ফুলশয্যার বয়স তখনও পুরো 2 বছর হয়নি। জল ধরে গদি পচে গিয়েছিল, পালিশও উঠে গিয়েছিল। তারপর দুনিয়ার সমস্ত পালিশ আমার চোখের সামনে থেকে মুছে দিয়ে একদিন সেও চলে গিয়েছিল। আমার স্থূল চক্ষু তাই তাকে আর কোনোদিনই দেখেনি, কিন্তু মন উপলব্ধি করেছে, কল্পনাকে উদ্দীপ্ত করেছে। মনে মনে ছবি এঁকেছি ফিকে নীল রঙের ছটায় আবৃত এক অপরূপ সুন্দরীর, যার অঙ্গে খুঁত ছিল কেবল একটাই, দাঁত।
নিচের পার্টির সামনের 3টে দাঁতের মাঝের ফাঁক দুটো একটু বেশি রকমের। হাসলে পরে দৃষ্টিকটু লাগত, তাই মুখ টিপে হাসত সে। ফলে আরো স্পষ্ট হয়ে উঠেছিল গালের টোল দুটো। 2 বছরের বিবাহিত জীবনে দাঁতের সেই বিসদৃশ্য ফাঁক একবারের জন্য দেখিনি। দেখেছি তার মৃত্যুর পর। নিচে চোয়ালটা ঝুলে মুখটা হাঁ হয়ে গিয়েছিল। সেই প্রথম আর সেই শেষ দেখেছিলাম 3টে দাঁতের ফাঁকে কাঠি গলে যাওয়ার মতো দুটো ফাঁক। তারপর কেটে গেছে দীর্ঘ 22 বছর। ঘটনাময় এই জীবনের বহু ঘটনার মধ্যে একটা উজ্জ্বল ঘটনা হয়ে থেকেছে আমার প্রাণ প্রতিমার মৃত্যু। বেদনা ভুলতে মদ ধরেছিলাম, কাজ হলো না। রক্ষিতা রেখেছিলাম, ব্যর্থ হলাম। সারাদিন তার হাসপাতালে কাটত, সন্ধ্যা কাটত আমার সঙ্গে। নামও তার সন্ধ্যা। দৈহিক তাড়নায় যায়নি কিন্তু তার কাছে। শূন্য মনকে ভরিয়ে রাখতে চেয়েছিলাম, কিন্তু খালি মনটাকে ভরাট করতে সে পারেনি। একদিন সব ছেড়ে দিলাম। 22টা বছর কিভাবে কাটিয়েছি তা ঈশ্বরই জানেন, আর আমি জানি। মাঝের সহস্র ঘটনা বলবার জন্য এই কাহিনী তো নয়, সব কাহিনীর শেষের কাহিনীও নয়, শুরুরও নয়। এ এক আশ্চর্য কাহিনী। আমি ভগবান টগবান মানতাম না, ভগবানেরও তা নিয়ে মাথা ব্যথা ছিল না। কেননা বহু বড় মিয়াকেও শেষ পর্যন্ত আস্তিক হতে হয়েছে। আমি তো তাদের কাছে কিছুই নই। 22 বছরে তাই এমন সব মানুষের সঙ্গ পেলাম যারা ভগবানকে না দেখলেও ভগবানের অস্তিত্ব উপলব্ধি করেছেন। ত্রিতাপে তাপিত মন, শান্তি যদি চাও, সৎ সঙ্গে সাধু প্রসঙ্গে জীবন কাটাও। আমিও আস্তে আস্তে এদের মতো হতে চেষ্টা করলাম। আর কিছু না পাই, মনে শান্তি পেলাম। এই সময়ই আলাপ হলো কয়েকজন প্রেত চক্রীর সঙ্গে। না, কথাটা খারাপ শোনায়। বিদেহী হলেই যে প্রেত হবে এমন কোনো কথা তো নেই। অদৃশ্য সহায়দের সবাই তো প্রেত নন, তাঁরা উচ্চস্তরের আত্মা, মানুষের সেবা করছেন অলক্ষ্যে। আমি তাই প্রেত চক্র নামকরণটা পছন্দ করি না। ইংরাজিতে যাকে প্লাসেদ বলে, বাংলায় তাকেই বলা হয় প্রেত আহ্বানের চক্র। পরলোক থেকে সূক্ষ্ম দেহধারীরা আসেন মিডিয়ামের মাধ্যমে। এ যেন রেডিওর নব ঘুরিয়ে বিশ্বের বিভিন্ন স্টেশনের সঙ্গে যোগাযোগ করা। মাঝখানে ইথার। রহস্যময় এই ইথারের মধ্যে থেকেই ভেসে আসে কায়াহীনদের ইথিরীয় দেহ। বেশ কয়েক বছর আগে বিলেতের ডেলি এক্সপ্রেস কাগজে খবর বেরিয়েছিল, ডাক্তার কিলনার নামে এক বৈজ্ঞানিক নাকি সূক্ষ্ম শরীরকে সাধারণের নয়নগোচর করার উপায় উদ্ভাবন করেছেন। সূক্ষ্ম শরীর থেকে যে রশ্মি বেরোয় তার স্পন্দন মন্দীভূত করে সূক্ষ্ম শরীরকে তিনি প্রত্যক্ষ করেছেন। এ সম্বন্ধে তাঁর রচিত গ্রন্থটার নাম হল দ্য হিউম্যান অ্যাটমসফিয়ার অর দ্য অরা মেড ভিজিবল বাই দ্য কেমিক্যাল সেরিন। তিনি একটা যন্ত্র তৈরি করেছিলেন, তার মধ্যে থাকত বিশেষ ধরনের আরক। সূক্ষ্ম শরীর বহির্ভূত রশ্মির স্পন্দন যার মধ্যে এসে মন্দীভূত হয়ে স্থূল দৃষ্টিতে ধরা দিত। এই কাহিনীটা আমার জানা ছিল বলেই প্রেতচক্রী বন্ধুদের সঙ্গে ভিড়ে গেলাম খুব সহজেই। নতুন ব্যাপারে স্বাদ পাওয়ার আশায় যেন কয়েকদিন পরলোক টরলোক নিয়ে আড্ডা মারলাম তাদের সঙ্গে। তারপর এলো মহালয়া। মহালয়ার পিতৃযজ্ঞ অর্থাৎ তর্পণ করার ব্যাপারটা হিন্দু মাত্রেই জানেন। আব্রহ্মস্তম্ভ পর্যন্তং জগৎ ত্রিপাতু, এই মন্ত্রে 3 বার জলাঞ্জলি দানকে সংক্ষিপ্ত তর্পণ বলে। প্রেতপক্ষে অর্থাৎ ভাদ্রী কৃষ্ণা প্রতিপদ থেকে মহালয়া অমাবস্যা পর্যন্ত
তিল তর্পণ আর শ্রাদ্ধ করা আবশ্যক, শাস্ত্রের বিধান। আমার প্রেতচক্রী বন্ধুরা কিন্তু ওই দিনটাকেই প্রেত চক্রের শ্রেষ্ঠ দিন বলে মনে করেন। সেদিন পরলোকে সাড়া পড়ে যায়, স্বেচ্ছায় বিদেহী আত্মারা নেমে আসেন উদক গ্রহণ করতে। প্রকৃত প্রেতচক্রীরা তাই ওই দিনটিতে মহা সমারোহে আয়োজন করেন বছরের সেরা প্লাসেতের। বন্ধুরা বললেন, তিনকড়ি বাবু, আপনিও আসুন, সঙ্গে স্ত্রীর একটা ছবি আনবেন। শুনেই মনটা আমার কিরকম হয়ে গেল। খুব আস্তে করে বললাম, কখন? এই ধরুন সন্ধ্যে 6টায়। প্রেতচক্রে সেই প্রথম আমি হাজির হলাম। লম্বা টেবিলের এক প্রান্তে অভয়া দেবী স্থির হয়ে বসে শূন্য চোখে চেয়েছিলেন আমাদের সবার দিকে। ঘরটা বেশ বড়, জানলাগুলো বন্ধ, ঘুলঘুলি দিয়ে হাওয়া আসে, তাই খুব একটা গরম অনুভব হচ্ছে না। আমরা সব শুদ্ধ 12 জন বসেছি টেবিলটাকে ঘিরে, সবাই বয়স্ক, মিডিয়াম ছাড়া। 12 জনের মধ্যে 6 জন মহিলা। মিডিয়াম অভয়া দেবীর বয়স 20ও ছাড়িয়েছে কিনা সন্দেহ। ফর্সা, রোগাটে গরম, নাক থুতনি বেশ তীক্ষ্ণ, চোখের দৃষ্টি সূক্ষ্ম। বয়স কম বলেই গাম্ভীর্য নেই, কথায় কথায় মুখ টিপে হাসে। কলেজের মেয়ে, আমারই এক প্রেতচক্রী বন্ধুর কন্যা। খুব ভালো মিডিয়াম বলে মেয়েকে তিনি সঙ্গে নিয়ে আসেন। বয়স্ক ছাড়া কাউকেই এই চক্রে আসতে দেন না। হাসি খুশি মেয়েটাই কিন্তু টেবিলে বসে অন্যরকম হয়ে গেল। উদাস শূন্য চোখে চেয়ে রইল সবার পানে। সত্যি যেন একটা ফোঁপড়া আধার, বিদেহীদের আবির্ভাবের ক্ষেত, নিজের সত্তা যেন কিচ্ছু নেই। নিয়মমাফিক আবাহনের পর কমিয়ে দেওয়া হলো ঘরের লাল আলো। রক্ত অন্ধকারে ভাসতে লাগলো ধূপের সুগন্ধিত ধোঁয়া। ঘর নিস্তব্ধ, নিঃশ্বাসের আওয়াজ পর্যন্ত শোনা যাচ্ছে না। হঠাৎই খট খট আওয়াজ শুনলাম। মিডিয়ামের মাথা ঝুঁকে পড়েছে বুকের উপর, কিন্তু হাতে ধরা পেন্সিলটা কাঁপছে টেবিলে পাতা কাগজের ওপর। সমস্ত ডান হাতটাই কাঁপছে থরথর থরথর করে। মৃদু কণ্ঠে বললেন অভয়ার বাবা পুলকেশ বাবু, আপনার স্ত্রীর ছবিটা সামনে রাখুন। রাখলাম, সামনে রেখে দিলাম। কিছুক্ষণ হাতের কাঁপন অব্যাহত রইল। খটখট 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 শব্দে পেন্সিলের সরু শীষটা আঘাত করে চলেছে কাগজে, কিন্তু কিচ্ছু লিখছে না। আমি বসেছিলাম অভয়ের বাঁ দিকে, ডান দিকে ওর বাবা। দুজনেই চোখ একেবারে বড় বড় করে লাল অন্ধকারের মধ্যে চেয়েছিলাম প্রেতাত্মার লেখা দেখবার আশায়, কিন্তু খুব সূক্ষ্ম মাকড়সার জালের মতো হিজিবিজি আঁচড় ছাড়ার কিছুই লেখা হচ্ছিল না। অভয়ের ডান হাতটাই কেবল কেঁপে চলেছে, মাথাটা ঝুঁকে রয়েছে বুকের ওপর, কানের রিং দুলে লাল আলো চিকচিক করছে। সাদা মুখ লাল নীল কুয়াশায় ঘেরা পাথরের মুখের মতো দেখাচ্ছে। মুখ তুলে দেখলাম পুলকেশ বাবুও বিমূঢ় চোখে পর্যায়ক্রমে দেখছেন মেয়ের মুখ আর হাত। মুখ স্থির, কিন্তু হাত কেঁপে চলেছে বিরামবিহীনভাবে। খুব মৃদু কণ্ঠে পুলকেশবাবু বললেন, আপনি আপনি কে এসেছেন লিখে জানান। হাত কেঁপেই চলল, অশরীরী যেন ভীষণ উত্তেজিত। পুলকেশবাবু হঠাৎ বলে উঠলেন, আপনি কি স্বর্ণময়ী? স্বর্ণময়ী আমার 22 বছর আগে মৃতা স্ত্রীর নাম। হাতটা হঠাৎ করে স্থির হয়ে গেল। আমি উদ্গ্রীব হয়ে চাইলাম এবার লেখা হবে, কিন্তু এরপর যা ঘটল তার জন্য আমরা কেউই তৈরি ছিলাম না। আচম্বিতে
পেন্সিলটাকে ছুঁড়ে ফেলে দিয়ে এক ঝটকায় ঘাড় সিধে করে বসলো অভয়। লোকেশবাবু বিস্মিত কণ্ঠে বলে উঠলেন, অভয়া, কি হলো? অভয়ের দু চোখের পাতা পুরো খুলে গেল। শটান চাইল আমার পায়ে। লাল অন্ধকারের মাঝেও শিউরে উঠলাম সেই চাহনি দেখে। চোখের মধ্যে অভয়ের সূক্ষ্ম চাহনিটা নেই, এ যেন আর কেউ তাকিয়ে আছে। একেবারে রুক্ষ শক্ত চাহনি। অভয়া! পুলকেশবাবু তোঁকিয়ে উঠলেন। অভয়া ফিরেও তাকাল। বাঁ হাত দিয়ে খপ করে আমার ডান হাতটা চেপে ধরে বললেন, এবার যাবে কোথায়? আমি এমনই হকচকিয়ে গেলাম যে চেঁচিয়ে উঠতেও পারলাম না। ফ্যাল ফ্যাল করে শুধু চেয়ে থাকলাম অভয়ের অমানসিক চোখ জোড়ার পানে। ভাষা দিয়ে সে চাহনিকে বোঝানোর ক্ষমতা আমার নেই। সমগ্র সত্তা দিয়ে কেবল উপলব্ধি করলাম অন্য লোক থেকে যে তাকিয়ে আছে অভয়ার রক্ত মাংসের চোখের মধ্যে দিয়ে। সে আমাকে চেনে। অলৌকিক শক্তি দিয়ে সে এমনভাবে হাতটাকে খামচে ধরেছে যে আঙুল নাড়ানোর ক্ষমতাও আমার নেই। আমি যেন কেমন সম্মোহিত হয়ে গেছি। মন্ত্রমুগ্ধের মতো চেয়ে আছি অভয়ের কালো চোখের নিটোল চাহনির দিকে। চোখের কোণ দিয়ে দেখলাম ফ্যাকাশে মুখে উঠে দাঁড়িয়েছেন পুলকেশবাবু। দু হাতে মেয়ের দু কাঁধ ধরে বলে উঠলেন, অভয়া, অভয়া! ফিরেও তাকালো না অভয়া। ডান হাত তুলে পুলকেশবাবুর চিবুকটাকে ধরে ঠেলে দিল পেছন দিকে। সে কি মারাত্মক ঠেলা! চেয়ার উল্টে দেওয়ালে গিয়ে একেবারে আছড়ে পড়লেন পুলকেশবাবু। তখনও আমার দিকেই চেয়ে আছে অভয়া। চোখের মধ্যে সেই অপার্থিব চাহনি। দাঁতে দাঁত পিষে বলল তীক্ষ্ণ তীব্র কণ্ঠে, চিনতে কষ্ট হচ্ছে? সন্ধ্যা হলেই যে সন্ধ্যাকে ছাড়া চলত না, সেই সন্ধ্যাকে চিনতে কষ্ট হচ্ছে? বছর ঘুরতেই যে সন্ধ্যাকে ফেলে পালিয়ে গেলে চিনতে কষ্ট হচ্ছে তাকে? সন্ধ্যা! চোখের সামনে ভেসে উঠল একটা শ্যামল মুখ। পরনে নার্সের সাদা শাড়ি। স্ত্রীর মৃত্যুর পর যার মধ্যে সঙ্গিনীর অন্বেষণে বৃথা একটা মাস নষ্ট করেছিলাম, সেই সন্ধ্যা তুমি? আমি তোমার সন্ধ্যা। নার্সকে প্রেমে পড়তে পারে না, কিন্তু নার্সের প্রেমে পড়া যায় না, তাই না? না না, প্রেমের ভান আমি করতে পারিনি সন্ধ্যা। যা চেয়েছিলাম তা তো পাইনি আমি কিছু, তাই। কিন্তু কিন্তু আমি যা চেয়েছিলাম এবার তা পেয়েছি বলেই তড়াক করে লাফিয়ে দাঁড়িয়ে উঠে আসুরিক বলে আমাকে একেবারে বুকের ওপর টেনে নিল অভয়া। আর দু হাতে চেপে ধরে কানাডিয়ান ইঞ্জিনের কান ফাটানো তীব্র হুইসেলের মতো চেঁচিয়ে উঠল আকুল কণ্ঠে, ছোট্ট ঘরটার মধ্যে তখন চেঁচামেচি আরম্ভ হয়ে গেছে। চেয়ার ছেড়ে সবেগে উঠে দাঁড়িয়েছে প্রত্যেকে। ভয় পেয়ে গেছে সকলে। পরলোক চর্চা করতে এসে একই বিপত্তি। শুধু একজনই স্থির রইলেন এই হট্টগোলের মধ্যে। টলতে টলতে মেঝে থেকে উঠে দাঁড়ালেন পুলকেশবাবু। দেওয়ালে ঝোলানো পরমহংসের ছবিতে মাথা ঠেকিয়ে বললেন অবরুদ্ধ কণ্ঠে, ঠাকুর, ঠাকুর, এ কি করলে ঠাকুর? পুলকেশবাবুর ভাঙা গলার চাপা হাহাকার ছাপিয়ে তখনও চেঁচিয়ে চলেছে অভয়া। অমানসিক আলিঙ্গনে আর অজস্র মুখ চুম্বনে আমার তখন শ্বাসরুদ্ধ হওয়ার উপক্রম হয়েছে। নিজেকে ছাড়িয়ে নেওয়ার ক্ষমতাটুকু পর্যন্ত নেই। সহসা বিকট গলায় চেঁচিয়ে উঠে আমার গলা ছেড়ে দিল অভয়া। কড়িকাঠের দিকে বিস্ফারিত চাহনি মেলে ধরে পিছিয়ে গেল কয়েকটা। আর তারপরই দেওয়ালে ধাক্কা খেয়ে শটান আছড়ে পড়লো একেবারে মেঝের ওপর। আর নড়ল না।
ঘর নিস্তব্ধ। পুলকেশবাবু নিথর দেহে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। তারপর পায়ে পায়ে এগিয়ে গেলেন মেয়ের দিকে, কিন্তু গা ছোঁয়ার আগেই নড়ে উঠল অভয়া। খুব সহজভাবে উঠে বসল আর হাত তুলে নিরস্ত করল পুলকেশবাবুকে। পুলকেশবাবুও দাঁড়িয়ে গেলেন। চোখে ফুটে উঠতে দেখলাম নিঃসীম আতঙ্ক। কারণটা বুঝলাম পরক্ষণেই। আমার দিকে চাইল অভয়া। চোখে আগেকার সেই চাহনি আর নেই, কিন্তু অভয়ার সূক্ষ্ম চাহনিও ফিরে আসেনি। অভয়াকে আশ্রয় করেছে আর এক প্রেতাত্মা। ঠোঁট নড়ে উঠল অভয়ার। মেঝেতে বসে থেকেই বলল মৃদু কণ্ঠে, তিনু, তিন করি। ডাকবার ধরনটা খুব চেনা চেনা লাগলো। অভয়া আবারও বলল, আমি তোর মা। আমি না থাকলে মেয়েটার কি ক্ষতি হতো বলতো? সন্ধ্যা বড় বাজি আত্মারে, অতৃপ্ত, ওর মুক্তি নেই। মা? আমার বুকখানা যেন খান খান হয়ে গেল ওই এক ডাকে। তিনু, বৌমাকে আর ডাকিস না, সেখানে নেই রে। বড় ভালোবাসত তো তোকে, তাই তোর কাছেই আবার ফিরে গেছে। আমার কাছে? হ্যাঁ বাবা, তোর কাছে, তোর সামনেই। কোথায়? কোথায় আমার সামনে? কোথায়? এখনো চিনতে পারলি না? ও, আর এক জন্ম তো, তাই চিনতে পারছিস না। কিন্তু চিনিয়ে দিলে বিয়ে করবি? হ্যাঁ, আবার ঘর সংসার করবি? মা? হ্যাঁ। অভয়া তক্ষুনি হেসে উঠল। ওকে এসে পর্যন্ত মুখ টিপেই হাসতে দেখেছি, দাঁত কখনো দেখিনি। এবার দেখলাম নিচের পাটির 3টে দাঁতের মাঝে কাঠি গলে যাওয়ার মতো 2টো ফাঁক। শুনছিলেন অদৃশ বর্ধনের লেখা গল্প ছোবল। চরিত্রগুলোয় কণ্ঠদান যারা করল, তিনকড়ি এবং সূত্রধর সুব্রত, পুলকেশবাবু সুদীপ্ত, অভয়া, সন্ধ্যা এবং মা সুমিতা। গল্পের সম্পাদনা অরূপ দাস, মিউজিক অ্যান্ড স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ।